হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোজ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা জানো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 কোশ্চেন দিয়ে দিয়েছে। এখন আমার কাছে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা ক্লাস 9-এর ইতিহাসের কোশ্চেন। তো এটা এখন আমি সমাধান করব, নোটের মতো করে আমি লিখে দিয়েছি। তো নোটগুলো দেখে নাও। আর শুরু করার আগে বরাবরের মতো বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্নটা আছে 2-3টি বাক্যে উত্তর দাও। তো এগুলো হচ্ছে মানে টিকার মতো আর কি। তো প্রথমটা আছে ইয়ং ইতালি, তারপরে আছে জোলভারেইন, তারপর আছে রিসোর্সিমেন্টো, তারপর ঘেটো, তারপর ফ্যাক্টরি প্রথা। তো উত্তরগুলো দেখে নাও। তো নোটগুলো দেওয়ার আগে বলছি, এই নোটগুলো কিন্তু 3টে বই ঘেটে লেখা। বইগুলোর নামটা আমি একটু বলে দিচ্ছি, সেগুলো ঘেটেই কিন্তু এই নোটগুলো সাজানো হয়েছে। তো একটা হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস, সেনগুপ্ত মণ্ডল, গীতাঞ্জলি পাবলিকেশন। আরেকটা হচ্ছে ইতিহাস পরিচয়, দাশগুপ্ত কর পাহাড়ি, সাতরা, এটা সাতরার। তারপরেরটা হচ্ছে আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা, শচীন্দ্রনাথ মণ্ডল, দ্বীপ প্রকাশনী। তো যে রাইটারগুলোর নাম আমি বলে দিলাম, তোমরা এই রাইটারগুলোর বই থেকে কিন্তু বের করে নিয়েও পড়তে পারো। তাহলে দেখো, প্রথম উত্তরটা দেখে নাও। লেখাগুলো খুব একটা পরিষ্কার না, সেই জন্য আমি উচ্চারণ করে বলে দিচ্ছি, তাহলে তোমরা একটু শুনেও নাও, তাহলে দেখে নিলে তোমাদের সুবিধা হবে। দেখো, প্রথমে আছে ইয়ং ইতালি, এটা আছে, তোমরা এইটা লিখে আন্ডারলাইন করবে, তারপরে এরকম দেবে। তারপর লিখবে ইতালির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ মাৎসিনি। বাল্যকাল থেকেই স্বদেশের দুর্দশা মাৎসিনিকে ব্যথিত করেছিল, যে কারণে তিনি ঠিক করেছিলেন যতদিন ইতালি ঐক্যবদ্ধ না হবে ততদিন শোকের চিহ্ন হিসেবে তিনি কালো পোশাক পরিধান করবেন। কথা রেখেছিলেন মাৎসিনি, আজীবন তিনি কালো পোশাক ব্যবহার করেছিলেন। মাৎসিনি মনে করতেন বিদেশি সাহায্য ছাড়াই ইতালির শত্রু অস্ট্রিয়াকে বিনাশ করা যাবে যদি ইতালির যুবশক্তি আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠে। এই উদ্দেশ্যে 40 বছরের নিচে ওঠে, একটা কমা দিতে পারো। এই উদ্দেশ্যে 40 বছরের নিচে ইতালির জনগণকে নিয়ে 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন। এই দলের পতাকার একদিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতা এবং ঐক্য ও স্বাধীনতা। রাজনৈতিক সন্ন্যাসী সুলভ ভাবমূর্তি নিয়ে মাৎসিনি ইয়ং ইতালি দল গঠন করতে গিয়ে যে নীতি ও আদর্শ তুলে ধরেছিলেন তা হলো 40 বছরের নিচে যে কোনো ইতালীয় ইয়ং ইতালি দলের সদস্যপদ লাভ করতে পারবে। 2, অস্ট্রিয়াকে নিশ্চিহ্ন করতে পারলেই ইতালি স্বাধীন হবে। 3, ইতালির সমস্ত রাজ্য থেকে রক্ষণশীল শাসন ব্যবস্থার উচ্ছেদ ঘটাতে হবে। 4, আত্মশক্তিতে বলীয়ান ইতালির যুবকরাই ঐক্য প্রতিষ্ঠায় সক্ষম। 1849 খ্রিস্টাব্দে, বানানটা ভুল আছে, ঠিক করে নিও, মাৎসিনি তার ভাব শিষ্য গ্যারিবল্ডির উদ্দেশ্যে রোমে অল্পকালের জন্য একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও শেষ পর্যন্ত অস্ট্রিয়ার সেনাবাহিনীর মোকাবিলা করে এই সরকার টিকিয়ে রাখা সম্ভব হয়নি। আপাত দৃষ্টিতে মাৎসিনিকে ব্যর্থ বলে মনে হলেও তার আদর্শ পরবর্তীকালে ইতালিবাসীদের ঐক্যের জন্য সংগ্রামে অবতীর্ণ হওয়ার উৎসাহ জুগিয়েছিল। তাহলে এইটুকুই হবে উত্তর। উত্তরটা কিন্তু গল্পের মতো করে পড়বে, তারপরে দেখবে নিজেরাই লিখতে পারবে। তো গল্পের মতো করে পড়লে জিনিসটা মনে থাকবে, তাহলে নিজেরাই লিখতে পারবে। তো এটা হচ্ছে ইয়ং ইতালি। এবার পরের যেটা আছে সেটা হচ্ছে জোলভারিন বা জোলভারেইন কি, এটার উত্তরটা দেখো। ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে জার্মানি প্রায় 300টিরও বেশি ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির এই ছোট ছোট রাজ্যগুলিকে ছিল, এখানে দাঁড়িয়ে দেবে, একত্রিত করে 39টি বড় রাজ্য গঠন করেছিলেন, যা রাইন রাষ্ট্র সংঘ নামে
ইতিহাসে পরিচিত। 1819 খ্রিস্টাব্দে জোলভারেন নামক শুল্ক সংঘের জন্ম দিয়েছিলেন অর্থনীতিবিদ ম্যাজেন। জোলভারেন নামক এই শুল্ক সংঘ স্থাপনের ফলে জার্মানির বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে একই এবং অভিন্ন শুল্করীতি প্রচলিত হয়। জার্মানির ঐক্যের প্রকৃত ভিত্তি স্থাপিত হয়েছিল শুল্ক সংঘ স্থাপনের মাধ্যমে। 1850 খ্রিস্টাব্দে মধ্য অস্ট্রিয়া ছাড়া জার্মানির সব রাজ্যই এই শুল্ক সংঘে যোগ দিয়েছিল। এটা মধ্য হবে। তো এইটুকুই হবে এটার উত্তর। তাহলে একবার পড়ে নিয়েও দেখবে, পড়লেই বুঝতে পারবে। তারপরেরটা হলো রিসোর্সিমেন্টো। রিসোর্সিমেন্টো বা রিসোর্সিমেন্টো যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই লিখবে। কথাটির অর্থ পুনর্জাগরণ। ইতালিবাসীর মনে বিভিন্ন কারণে যে অখণ্ড জাতীয়তাবাদীর ধারণার জন্ম হয়েছিল তাকে রিসোর্সিমেন্টো বলা যেতে পারে। ফরাসি বিপ্লবের পূর্বে এক সুমহান প্রাচীন সভ্যতার মধ্যমণি ইতালি পরস্পর বিবাদমান কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্রের সমষ্টিমাত্র ছিল। নেপোলিয়ন ইটালিকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, ফলে ফরাসি বিপ্লবের প্রগতিশীল ভাবধারার সংস্পর্শে ইতালীয়দের মধ্যে জাতীয় ঐক্যবোধ সঞ্চারিত হয়। কিন্তু ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালি পুনরায় বহুধা বিভক্ত হয়। ইতালি পরিণত হয় এক ভৌগোলিক সংজ্ঞায়। ফরাসি বিপ্লবের দ্বারা ইতালির মানুষ গভীরভাবে উদ্দীপিত হয়ে এক বৃহত্তর আন্দোলনের কথা ভাবে। এই ভাবনা বা চেতনা ইতালির ইতিহাসে রিসোর্সিমেন্টো নামে খ্যাত হয়ে আছে। এ সময় ইতালিতে একদল কবি, সাহিত্যিক, ঐতিহাসিক ও বুদ্ধিজীবীদের আবির্ভাব হয়, যারা দেশবাসীর সামনে ইতালির গৌরবময় ঐতিহ্য তুলে ধরে দেশবাসীকে জাতীয়বাদী ভাবধারা ও সংগ্রামে উদ্বুদ্ধ করেন। তাহলে এইটুকুই হবে এটার উত্তর। এরপরে আছে ঘেটো। ঘেটো একটি সামাজিক ধারণা। ঘেটো হলো শহরের একটি অংশ বিশেষ যেখানে শুধু সংখ্যালঘু শ্রেণী বাস করে। সামাজিক, অর্থনৈতিক ও আইনগত চাপে পড়ে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল ভেনিস শহরে ইহুদিদের নিঃসঙ্গ করে আলাদা করার জন্য। শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শ্রমিকরা বাস ও গৃহের অভাবে বস্তিতে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হয়। শিশুদের শিক্ষাদান ও পরিবারের স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা না থাকায় শ্রমিক বস্তিগুলি ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে চলে যায় এবং দারিদ্রতা ও হতাশা বোধ শ্রমিকের জীবনকে চুরমার করে দেয়। কার্ল মার্কসের ভাষায়, সূর্যালোকিত দিনের মাঝে ও শ্রমিকের জীবনে অন্ধকার ঘনাইয়া আসে। তাহলে এইটুকুই হলো ঘেটো। এরপরে হলো ফ্যাক্টরি প্রথা। এটা একটু দেখে নাও। শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব হলো ফ্যাক্টরি প্রথা। শিল্প বিপ্লবের ফলেই ফ্যাক্টরি প্রথার উদ্ভব হয়। শিল্প বিপ্লবের পূর্বে উৎপাদনের মাধ্যম ছিল ছোট ছোট কারখানা বা মিল, কিন্তু শিল্প বিপ্লবের পর অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বড় বড় কারখানা গড়ে উঠতে থাকে। ফলে ফ্যাক্টরি প্রথার কাছে কুটির শিল্প মাথা নত করতে বাধ্য হয়। কাজের সন্ধানে দল বেঁধে লোকজন কারখানা ব্যবস্থায় যোগদান করতে থাকে। ফ্যাক্টরি প্রথা অনুযায়ী মালিকের অনুমতি ছাড়া শ্রমিকরা শিল্পাঞ্চলের বাইরে বেরোতে পারত না। ফ্যাক্টরি প্রথাটি গড়েই উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য রেখে। তাহলে এইটুকু হবে ফ্যাক্টরি প্রথা। তাহলে টিকাগুলো হয়ে গেল। এবার ম্যাচিংটা দেখো। দেখো ম্যাচিংয়ের ক স্তম্ভে এইগুলো পরপর ছিল: মেটার্নিক ব্যবস্থা, বিসমার্ক, জার দ্বিতীয় আলেকজান্ডার, মার্কস ও এঙ্গেলস, আর হচ্ছে প্রুডো। তো এই একের সঙ্গে হবে ডি নাম্বারটা, ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এইভাবেই কিন্তু তোমরা খাতায় লিখবে। বিসমার্কের সঙ্গে হবে রক্ত ও লৌহনীতি, জার দ্বিতীয় আলেকজান্ডার হবে ভূমিদাসদের মুক্তিদান, মার্কস ও এঙ্গেলস হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর প্রুডো হবে নৈরাজ্যবাদী। তাহলে এটাই কিন্তু উত্তর হবে। এবার পরের প্রশ্ন দুটো দেখো।
দেখো 3 নম্বরে কি বলা আছে, 7 থেকে 9টি বাক্যে উত্তর দাও। ক নম্বর আছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক উল্লেখ করো। তো উত্তরটা দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে এর সাথে আরও কিছু লাইন যোগ করতে পারো। দেখো, এটা আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা নবম শ্রেণীর শচীন্দ্রনাথ মণ্ডলের বই, দ্বীপ প্রকাশনীর বই। তো এই বই থেকে এই যে 98 পেজে এই যে টুকরো কথা আছে, এই জিনিসটা কিন্তু দিতে পারো। তো বই থাকলে তো খুব ভালো, না থাকলে কিনেও নিতে পারো, এখান থেকেও দেখতে পারো। এই বইগুলো কিন্তু খুব ভালো বই। তো দেখো, শিল্প প্রযুক্তির বিপ্লব আমি বলে দিচ্ছি, শুনে নাও একটু। কারিগরি বিদ্যার অগ্রগতি ইংল্যান্ডে শিল্প বিপ্লবে বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। বস্ত্রশিল্পের প্রয়োজনে ইংল্যান্ডে প্রথম জন কে উড়ন্ত মাকু, আর্করাইট ওয়াটার ফ্রেম, হারগ্রিভস স্পিনিং জেনি নামে সুতো কাটার যন্ত্র, কার্টরাইটের উন্নত বস্ত্রবয়ন যন্ত্র, ক্রম্পটনের মিউল, জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন ইত্যাদি আবিষ্কারের ফলে লৌহ ইস্পাত শিল্পে বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। এছাড়া জন স্মিটনের ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার যন্ত্র আবিষ্কারের ফলে লৌহ ইস্পাত শিল্পে বিপ্লব আসে। খনির মধ্যে নিরাপদ কাজের জন্য হামফ্রে ডেভি আবিষ্কৃত নিরাপত্তা বাতি, পরিবহন ক্ষেত্রে টেলফোর্ড ও ম্যাকডামের পিচের রাস্তা তৈরির কৌশল আবিষ্কার, ফুলটনের বাষ্পচালিত নৌকা বা স্টিমার ও জর্জ স্টিভেন্সের বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করেছিল। প্রয়োজনীয় আবিষ্কারের জননী, এই প্রবাদ বাক্যটি এই ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। তো এর সাথে আরও 2-1টা লাইন জুড়ে দিলে ভালো হয়, সেটাও করতে পারো তোমরা। এখান থেকে একটু পড়ে নিয়ে শিল্প বিপ্লব দেখো আগের থেকে, এই যে এখান থেকে এই পেজ থেকে একটু পড়ে নিয়ে করে দিতে পারো। পেজটার ছবিও আমি দিয়ে দিচ্ছি, তোমাদের বই থাকলে তো খুব ভালো, বা ওইটুকু লিখলেও হবে। তো প্রশ্নের মান অনুযায়ী লিখতে হবে, কত মার্কসের থাকবে সেই অনুযায়ী লিখতে হবে। তো এটা হলো, এবার পরের প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্নটা হলো ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল। তো এটার উত্তরটা দেখো, এটা আমি কিন্তু উত্তরটা লিখিনি ভালো করে, শুধু পেজ নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। এটার উত্তরটা আর করতে পারিনি, এটা ওই বইটারই, যে বইটা দেখালাম একটু আগে, সেটার 118 পেজে এই যে আফ্রিকা ব্যবচ্ছেদ, এখান থেকে শুরু করে 118 পেজ থেকে শুরু করে 121 পেজ পর্যন্ত এইটুকুর মধ্য থেকে করতে হবে। তো উত্তরটা তোমরা নিজেরা একটু পড়ে একটু ছোট করে নিও, এখানে অনেক বড় আছে, এত বড় তো হবে না, একটু নিজেরা একটু করে নিও। এটা করতে পারলাম না, তার জন্য সরি। আমি একবার পৃষ্ঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু হলো, তারপর এখানে 119 পৃষ্ঠা, এইটুকু, তারপর 120 পৃষ্ঠা, লাস্ট এখানে শেষ। এটা একটু ছোট করে তোমরা বানিয়ে নিও। তাহলে এই হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।